সুধী দর্শক মণ্ডলী, চলতি নবান্ন উৎসব উপলক্ষে প্রতি বছর ন্যায় এই বস্ত্র নাটক মঞ্চস্থ করতে চলেছি। জীবন দিয়ে প্রেম কিনেছি। মঞ্চস্থ করার আগে নাটক সম্বন্ধে দু চার কথা। একদিন পাহাড়ি মেয়ে মুনিয়া পাহাড়ি নদী থেকে জল আনতে যায়। সে গিয়ে দেখতে পাই অজ্ঞাত পরিচয় জ্ঞানহীন এক যুবক নদীর চরে পড়ে আছে। তাকে পাহাড়ির দলেরা তুলে নিয়ে যায় নিজেদের ঠিকানায়। তাকে সুস্থ করে তোলে মুনিয়া এবং তার নাম দেয় পরদেশি বাবু। সেবা করতে করতে মুনিয়া পরদেশি বাবুকে ভালোবাসতে শুরু করে। যখনই তার পুরনো স্মৃতি ফিরে পায় তখনই আলোর কথা মনে পড়ে যায়। পরদেশি বাবুর সাথে আলোর সম্পর্ক বা কি? পরদেশি বাবুর আসল পরিচয় কি? অন্যদিকে পাহাড়ি যুবক বিরজু মুনিয়াকে পাবার ব্যাকুল আগ্রহ। সে বিরজু কি মুনিয়াকে পেয়েছিল, নাকি মুনিয়া পরদেশি বাবুকে পাওয়ার জন্য বিরজুকে ছেড়ে দিয়েছিল? সবই উত্তর পাবেন আমাদের নাটকে। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনায় শেখ আলিম, সহ-নির্দেশনায় শেখ চঞ্চল, সম্পাদনায় শেখ কাবির, পরিচালনায় আলমপুর নজরুল স্মৃতি সংঘ, সভাপতি শেখ ওয়াহাব, সহ-সভাপতি শেখ আব্বাস উদ্দিন, দল ম্যানেজার শেখ খায়রুল ও ইমামুল মল্লিক, মঞ্চ সজ্জায় কাজল ডেকোরেটর্স, রূপসজ্জায় অগ্রগামী নাট্য নিকেতন, সহযোগিতায় আরিফ, কিরণ, সোহেল, মিঠুন, জিয়াউল, নামু ও লালটু মালিক, চূড়ান্ত সহযোগিতায় আলমপুর গ্রামবাসীবৃন্দ। 1432 সালে গ্রামের মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে মঞ্চস্থ করতে চলেছি ডাক্তার তাপস কুমার রচিত শেখ আলীর নির্দেশিত এক বাস্তব ধর্মীয় সামাজিক যাত্রা পালা। জীবনে সাত মরণে মিটিল তাই আখি দুটি মুছি, বহু অভিমানী অবমানিনী কয় জীবন দিয়ে প্রেম কিনেছি। আজ আমাদের বনা দেবীর পুজো আছে বটে। আজ সারা রাত আমরা মহল ইসায় মাতাল হয়ে লেচা করব, গানা গাইব, আর তোদের এই আমাদের জৌলসে সারা রাত এই পাহাড়ি ভর্তিটা একদম ভরাইয়া রাখবি। আর তোদের উপর এই বমরু সদরে কুলো বাধা নিষেধ নাই রে। তোরা যেমন খুশি লেচা কর, গানা কর। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে।
সর্দার বাবা আমাদের কি বলে গেল, আজ আমাদের কোনো কাজের বাধা নিষেধ লাগবে, আজ আমরা যত খুশি লেখা করব আর ফুর্তির জোয়ারে একেবারে ভেসে যাবো। মাতাল হয়ে যাবো। আচ্ছা তুই লেসা করবি লাইরে বিচু তাই কিসের লেসা ভালোবাসার কেউ লেসা বুঝি সারা পাহাড়ি মসজিদে লেগেছে খুশি রং, তাই তো আমার মনে প্রাণে আজ কি জাগছে জানি ভালোবাসার তুই একটিবার আমার বুকে তুই ঝাঁপিয়ে পড়তে পারবি লাইনে বল মুনিয়া তুই বল তোর বুকের মাঝে আমার লেগে একটুখানি জায়গা হবে না বিচু আমার মনের মাঝে তোকে নিয়ে আমি নতুন করে গাইবো আমার সেই ভালোবাসার গান। তুই শুনবি বিচু তুই শুনবি আমার ভালোবাসার গান তুই শুনবি হ্যাঁ শুনবো আমি শুনবো। তুই যে আমার মনের মানুষ তুই যে আমার রাজা তুই করে করব তোরে পূজা তুই যে আমার মনের মানুষ তুই যে আমার রাজা তুই করে করব আমি করব তোরে পূজা করে করব তোরে পূজা তুই যে আমার মনের মানুষ তুই যে আমার রাজা আমার প্রেমের গান দিয়ে তাই করব তোরে পূজা আমি করব তোরে পূজা আমি করব তোরে পূজা আমি করব তোরে পূজা সদর বাবা আরে তো সাহস! আমার বেটিকে বুকে জড়া ধরে যায়। এটার মাঝে কসুর কি আছে সর্দার? এই মুনিয়াকে আমি ভালোবাসি, চুপ কর বৈষ্ণব! একে আমি ঘর বাঁধতে চাই। চুপ কর! তোরা কি জানিস নয় বিহার আগে মেয়া মরদ একসাথে সব পাপ আছে বটে। ভালোবাসার ছোঁয়ায় কোনো পাপ লাই সর্দার। পাপ আছে বটে। তো আমার বেটিকে ছুঁয়ে মহাপাপ করে দেই বেটো, আর সেই পাপের সাজা আমি তোকে নিজের হাতে দেব। লাই সরকার বাবা লাই তুই যে কোনো দোষ করে লাই দোষ যদি করে থাকি তাহলে আমি করেছি তুই আমাকে সাজা দে সরকার বাবা তুই আমাকে সাজা দে ভুলিয়া ওই মুনিয়া নয়, তুই আমাকে সাজা দে সর্দার বাবা। ভালোবাসা যদি পাপ হয় সেই পাপের সাজা দিতে আমি হাসি মুখে আমার মাথাটা পালিয়ে দেব সর্দার। বেটো না দেখিস মুনিয়া, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমার প্রেমের মাঝে যদি কোনো পাপ যদি নাই থাকে, তাহলে আমার এই কাঁচা মাথাটা চিৎকার করে বলবে তোকে আমি ভালোবাসি মুনিয়া, তোকে আমি ভালোবাসি। ভালোবাসা আমার ভালোবাসার মানুষ বিচ্ছুকে মারা লাগে তোকে আমাকে মারতে হবে আমাকে সাবাস বেটি সাবাস সরকার বাবা সাবাস তোদের এই ভালোবাসা। তোদের ভালোবাসা আমাদের মেনে নিবি সর্দার। আরে কিনেও নিব না রে, কিনেও নিব নাই। ওই হলে এই পাহাড়ি বস্তির সেরা মরদ। আরে আমি মরে গেলে তুই তো হবি এ বস্তির সাদা। তাই তো তোমার হাতে
আমার পিঠিকে তুলে দিয়ে আমি অনেক সুগলিয়ে মরতে পারবো রে। হ্যাঁ হ্যাঁ, আর ওই সামনে চাঁদনী রাতে আমি মা বন দেবীর সামনে আমার এই মুনিয়া বেটি তোমার হাতে আমি তুলে দিব রে। ওদের ঘর আমি সাজাইয়ে দেবো রে। নেভা ওদের ভালোবাসার ঘর আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। অন্তরটাকে অন্ধকারে ভরিয়ে দিয়ে সূর্যকান্তের বুকে প্রেমের আলো জ্বালাবে। ঘোষালের একমাত্র মেয়ে আলোকে আমি মনে মনে টার্গেট রেখেছিলাম। মনটাকে কবজায় আনতে পারলে ওই সারা সারা রাজত্ব আমার হাতের নাগালের মধ্যে চলে আসবে। হয়তো বেশ আমি প্ল্যান মাফিক এগোচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখলো দেখো আলো দেখো, রক্তিম সূর্য আকাশটাকে রাঙিয়ে দিয়েছে। আর রঙিন আকাশের মাঝে সাদা মেঘগুলো বাধা বন্ধন হয়ে মহা আনন্দ এলোমেলো ভেসে বেড়াচ্ছে। ঠিক ওদের মতো আমরা কি পারি না
আমাদের প্রেমের আকাশে দু টুকরো ভালোবাসার মেঘ হয়ে ভেসে যেতে? কেন কেন পারি না আলো? তুমি মন যখন একান্ত আপন করে নিয়েছে, তখন এই স্বপ্নময় সুখের রাজ্যে হারিতে বাধা কোথায় আলো? তাহলে চলো না গো, আমরা ছুটে যাই সেই স্বর্গের দেশে। সেখানে পারিজাতের বনে আমরা ফুল হয়ে ফুটে আমার প্রেমের পাপড়িগুলো একটা একটা করে মিলে দিয়ে আমি তোমাকে জানাবো সুস্বাগতম। আর আমি তোমার ভালোবাসার ভোর হয়ে প্রাণ ভরে উপভোগ করবো সাদর আমন্ত্রণ। আমি বসন্তের কোকিল হয়ে ওই কৃষ্ণচূড়ার শাখায় বসে গাইব তোমার আমার জীবনের গান। আর আমি জীবনপুরের পথিক হয়ে সেই গান শুনতে শুনতে ভরিয়ে নেব আমার এই মন। তুমি আমার জীবন সাথী, তোমার আমার সুযোজনা, তুমি যে চাঁদের হাসি। কেন পারছি সেটা তোর নলেজে আসবে না। ওই শালিকরে, ওই শালিকে না যতক্ষণ না পর্যন্ত আমার এই পাশে থাকতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তাই তোর ভালোবাসার অহংকার সূর্যকান্ত চৌধুরীকে আমি এই দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিয়ে ওর জীবনটাকে আমি অন্ধকারে ভরিয়ে দেবো। জীবনের একটু আলো খুঁজে পেতে একদিন আপনার হাত ধরতে বাধ্য হবে। আসছে ভাবছি প্রথমে কতবার ফেলে থেকে আমি আটকিয়ে দেবো। তারপরে ওই সালা গাড়ি থেকে নামলে সালাকে আমি ও শালা কোনোভাবেই যেন কাল সকালে সূর্য দেখতে না পায়। চলুন বস, খেলাটা শুরু করে দিয়া
পাথর ফেলে রেখেছি। কি উদ্দেশ্য ওদের? ডাকাতি বা ছিনতাই। কিন্তু কিন্তু আমি আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তবে কি না না, এই আজে বাজে কথা ভেবে সময় নষ্ট না করে আমি বরং নিজে এই পাথরগুলোকে সরিয়ে রাস্তাটাকে পরিষ্কার করে দিই। সালা শেষ হয়ে গেছে আপনার দুশ্মন বিলকুল খতম হয়ে গেছে বস। চলুন বস, এরপর কেটে পড়ি। এভাবে লাশটা ফেলে রেখে পালিয়ে যাওয়া যায় না। আমরা এক কাজ করি, এই লাশটাকে লাশটাকে ঠেলে ওই নদীর খালে ফেলে দিই। সবাই ভাববে এই সূর্যকান্ত চৌধুরী গাড়ি সমেত খানা করে মারা গেছে। তোমার কি কাণ্ড বরেদা, যে দুদিন পরে এবারের জামাই হবে? তুমি এসব কি বলছো দিদিমণি? বলবো না, বলবো না। তুমি মুখ খোলার আগেই আমি সব বুঝতে পেরে গেছি। তুমি কি বলবে? হবে না কেন? একটু আগেই তো সে যে আমার নাম ধরে ডাকলো। কথা কথা শোনো দিদিমণি, তুমি একটিবার কথা শোনো। শুনবো বলেন না, তোমার সব কথা শুনবো, কিন্তু এখন নয় বলেন না, এখন নয়। আজ কতদিন পরে সূর্যদয় আমার কাছে ফিরে এসেছে। সে আমার জন্য ড্রয়িং রুমে অতি আগ্রহ অপেক্ষা করছে। আমি আসছি সূর্যদয়, আমি আসছি। বাবা বাবা বাবা, তুমি বোধহয় সূর্যদয় খবর আমাকে দিতে এসেছো। বাবা বাবা, তুমি একটু সূর্যদয়কে বুঝতে পারো না? আমি এক্ষুনি এই পোশাকটা চেঞ্জ করে আসছি। তোকে আমি কেমন করে বোঝাই রে মামনি? তোর সূর্য আর কোনোদিন ফিরে আসবে না রে মামনি। তুমি চুপ করো, বাবা। ওই মিথ্যে কথাটা অতক্ষণে তুমি আমার সামনে বলবে না, কিছুতেই না। মিথ্যে কথা নয় দিদিমণি, মিথ্যে কথা নয়। হ্যাঁ, মিথ্যে। সূর্যকে ছাড়া আমি কেমন করে বাঁচবো? তোমরা কি জানো না? সূর্য না থাকলে এই পৃথিবীতে যে আলো থাকতে পারবে না। যেই সূর্যকে নিয়ে আলোর ভুবন, সেই সূর্যই যদি না থাকে, তাহলে কেমন করে আলো বেঁচে থাকবে বলেন না? কেমন করে? আমি আর তোমাকে কেমন করে বুঝাই দিদিমণি, যে সূর্য দাদা বাবু এই কয়েকদিন আগে ওই মোটর
বাবা ওই সাইজটা তুলে এই সাউন্ড তুই খুলে ফেললি মাসি। আমি তোর জন্য উপযুক্ত পত্রের সন্ধান করে আমি তোর বিয়ে দেবো রে মামনি। বিয়ে? মামনি হ্যাঁ তুই ছিল আমার একমাত্র মেয়ে। তোর সুখের জন্য আমি আমার যত সর্বস্ব বাবু প্লিজ মামনি তুই শুধু একবার আমার কাছে রাজি হরে মামনি। বাবা হয়ে তুমি মেয়েকে কলঙ্কিনী সাজাতে চাও বাবা? কলঙ্কিনী বলছো কেন গো দিদিমণি? এখনো তো তোমার বিয়ে হয় নাই দিদিমণি। কিন্তু আশীর্বাদ তো হয়ে গেছে, আশীর্বাদ হয়ে গেছে বলে না। আর যেদিন আশীর্বাদ হয়েছে সেদিন থেকে সূর্যটাকে আমি নিজের স্বামী বলে মেনে নিয়েছি। আর স্বামী বলে মেনে নিয়েছি দেখি তো তোর মৃত্যুর পরেও আমি তুলে নিয়েছি এই বৈধবের সাজ, বৈধবের সাজ বাবা, বৈধবের সাজ। হ্যাঁ বাবা হ্যাঁ, ওই সূর্যটা তোমাদের কাছে মরে গেল, আমার কাছে মরেনি বাবা। এই বাড়ির আলোচে কালোচে তোর স্মৃতি বুঝে আছে বাবা, তোর স্মৃতি আমার এই হৃদয়ে বেঁচে আছে বাবা। তাই বলছি বাবা, তুমি বাবু হয়ে মেয়ের হৃদয়টাকে এভাবে ভেঙে চুরমার করে দিও না বাবা, ভেঙে চুরমার করে দিও না, ভেঙে চুরমার করে দিও না, চুরমার। মামনি ও কি যে আমি করি ওই সূর্যের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আমার মামনি যে নিজেকে তিল তিল করে শেষ করে ফেলবে। এখন আমার মামনিকে বাঁচানো একমাত্র পথ এই দিদিমণির বিয়েটা ছাড়া আর যে কোনো পদ নাই করতে হবে। আমার মনে হয় যে কোনো উপায়ে ওই দিদিমণিকে বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা দিয়ে দিতে পারলেই সে স্বামী আর সংসার নিয়ে আমার দিদিমণি একটু একটু করে ওই সংসার দাদা বাবুকে ভুলে যাবে করতে বাবু, ভুলে যাবে। কর্তা বাবু আমাদের আলো কোনোদিন সূর্যকে ভুলতে পারবে না রে বরে। আমি ওর বিয়ের জন্য অনেক চেষ্টা করেছিলাম রে বরে, কিন্তু ও কি বলে জানে? ও বলে স্বামী মারা গেলে মেয়েদের যে আর বিয়ের কথা ভাবতে নেই বাবা, মেয়েদের যে আর বিয়ের কথা ভাবতে নেই। কেঁদো না গো কর্তা বাবু, কেঁদো না। তুমি যে এবারের কর্তা, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো আমরা কেমন করে চিন্তা করবো? তুইও কাঁদছিস রে বরে। চোখের জল যে বোঝা মানে না কর্তা বাবু। এই ছোট্টবেলায় গিন্নিমা মারা যাওয়ার পর সেই 5 বছরের দিদিমণিকে আমি এই কোলে পিঠে করে মানুষ করেছি। আর সেই দিদিমণিকে এমন সাজে দেখাচ্ছে আমার তুই চুপ কর বরে, তুই চুপ কর। এমন কথা বলে তুই আমার এই মনটাকে আর দুর্বল করে দিস না রে বলে। শোকে দুঃখে মামনি যে ভারসাম্য হারিয়ে ফেলেছে, আর আমারও যদি এখন কিছু হয়ে যায় সব কিছু যে শেষ হয়ে যাবে বলে, সব যে শেষ হয়ে যাবে। কর্তা বাবু তাই তো আমার মামনির দুর্বল মনটাকে সুস্থ করতে বিশ্বাসকে সঙ্গে করে নিয়ে এসেছি কাকা বাবু। কি অনন্ত তুমি। আমি জানি মেনটেন ট্রিটমেন্ট না করলে আলো হয়তো সুস্থ করে যাবে না। তাই আমি গৌতমকে সঙ্গে করে নিয়ে এলাম। গৌতম একজন ভালো সাইকোলজিস্ট এবং আমার অন্তরঙ্গ বন্ধু। যেমন করে করেন আমার মেয়েটাকে
আপনি সুস্থ করে দিন ডক্টর। আমি যথাসাধ্য চেষ্টা করবো কাকাবাবু, কিন্তু একটা অনুরোধ, দয়া করে আমাকে আপনি সম্বোধন করবেন না। তুমি এই অনন্তের কাছে আপনাদের পারিবারিক সুসম্পর্কের কথা অনেক শুনেছি, তাই তো আপনাদের এই বিপদের কথা শুনে এই অনন্তটাকে সারা আনতে পারলাম না কাকাবাবু। আমার দিদিমণি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? সুস্থ না হওয়ার কোনো কারণই নেই, কিন্তু তার আগে ওই আলোদেবী প্রথম জীবনে কিছু ঘটনা আমার জানা একান্তই প্রয়োজন। কেনই বা আলোদেবী আজ এই পরিণতি? শুনবেন শুনবেন ডাক্তারবাবু শুনবেন, তাহলে শুনুন। ওই আলো দিদিমণি সূর্য দাদাবাবুকে ভালোবাসত, ওদের ভালোবাসা ছিল ফুলের মতো পবিত্র। আর সেই জন্যই তো ওদের ভালোবাসাকে কাকাবাবু সারানন্দে স্বীকার করে নিয়েছিল। কিন্তু নিষ্ঠুর বিধাতা ওদের ওই সীমাহীন শোকটুকু সহ্য করতে পারলো না। কাকাবাবু, সেই দিনটা ছিল আমার আলোর 25তম জন্মদিন। ডাক্তারবাবু চিনেছি চিনেছি তোমার এই মন, লুকিয়ে রেখো না তারিয়ে, তুমি আমারই আমি তোমার মনের মতো। চিনেছি চিনেছি তোমার এই মন, লুকিয়ে রেখো না তারিয়ে, তুমি আমারই আমি তোমার মনের মতো। কাজের সময় কাউকে পাওয়া যায় না। বরেন্দা, ও বরেন্দা, আমি এসেছি গো দিদিমণি। আমাকে ডাকছো দিদিমণি? হ্যাঁ, তোমাকে ডেকে ডেকে আমার গলাটাই ধরে গেল। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য নুন আদার জল আর গরম জল করে নিয়ে আসি। ও বাবা, ওসব আবার কি হবে শুনি? তোমার গলা ছাড়া তো হবে না গো দিদিমণি। কি বললে তুমি? আজ যে তোমার জন্মদিনের পার্টি, এই ধরা গলায় গান শুনলে সূর্য দাদাবাবু যে বিয়েটাই ভেঙে দেবে। তাহলে আজকে দিনটাই যে তোমার মাটি হয়ে যাবে দিদিমণি। বাবু তো তোমাকে নিয়ে আর রসিকতা করতে হবে না। বাড়িতে সমস্ত গেস্টরা চলে এসেছে, এখনো তোমাদের সূর্যবাবুর দেখাই নেই। সে খেয়াল রেখেছো তুমি? রেখেছি গো দিদিমণি, রেখেছি। এই তো আমি ওই রাস্তার দিকেই তাকিয়েছিলাম, তাকিয়েছিলে? ওই সূর্য দাদাবাবুর গাড়িটা এলেই আমি ছুটতে এসে তোমাকে খবরটা দিয়ে দিতাম দিদিমণি। কিন্তু কি বেগ গেলে মানুষ বলো তো, যার সবার আগে আসার কথা সেই মানুষটাই এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আরে বাবা, আসবে আসবে। কর্তাবাবু, সূর্য তার 5 জনের মতো সাধারণ মানুষ নয়, সে এখন কত কাজের মানুষ তোরা জানিস? কাজ তো সারা জীবনেই কাজ, কিন্তু সে কি জানে না তার জন্য কতগুলো মানুষ ওয়েট করে আছে? তাও তো বটে, তাও তো বটে। আমার কি মনে হয় জানিস না মামানে? কি মনে হয়? এই তোর পেশেন্টকে বাড়ানোর জন্য সূর্য কিন্তু ইচ্ছা করেই লেট করছে। বাবা, ইচ্ছে করে? আমারও তো তাই মনে হয় গো দিদিমণি। এই সূর্য এলে আচ্ছা করে ওকে বোকা করে দিস, কেমন মামনি? সে কথা আর বলতে, একবার বিয়েটা হতে দাও দিদিমণি, দেখবে এই দিদিমণি না সূর্য দাদাবাবুকে কান ধরে অনুরোধ করাবে। তা তুই যা বলেছিস একবারে তুই ঠিক কথা বলেছিস। সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ! এসেছে।
দেখে এলাম ওই সূর্য তো বড় একটা কংসের খাতে পড়ে ভেঙে দেখি কিন্তু আমাদের সূর্য কোথায় বিজন? আমাদের আমাদের সূর্য এখন কেমন আছে? আমি জানি না কত কিছু জানি না, চাইতে কত খুঁজলাম দেখলাম কংসের খাতে সূর্য তো বড় একটা ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু সূর্য বাবুকে আমি কোথাও খুঁজে পেলাম না কর্তা বাবু। খুঁজে পেলে না মানে? একটা মানুষ খাদে পড়ে তুমি খুঁজে পেলে না? তুমি সত্যি করে বলো সে কোথায় আছে? আমার মনে হয় দিদিমণি কি মনে হয়? বোধ হয় চুপ করে থেকো না, বলো তোমার কি মনে হয় বলো, তুমি চুপ করে থেকো না পারলে। আই এম সরি আলো দেবী, ওই কংসাবতীর খাদে পড়ে ওই সূর্য দাদা বাবু তুই কথা বললে মামনি, কথা বলো মামনি, তুমি কথা বলো। ও গড আলো দেবী বলি দেখছি জ্ঞান হারিয়ে ফেলেছে। দেখে আছে একটু জল। আমি যাচ্ছি গো ম্যানেজার বাবু, আমি এই দিদিমণির জন্য আমি ছুটে গিয়ে জল নিয়ে আসতে যাচ্ছি। কথা বললে মামুনি, তুই কথা বল। একটি বার শুধু তুই চোখ মিলে তাকা। আমি তোর বাবা বলছি না মামুনি, আমি তোর বাবা বলছি। সূর্যের কিছু হয়নি রে মামুনি, সূর্য ভালো আছে, সূর্যের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। চোখ খুলুন। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে স্যারকে আমি কিভাবে সান্ত্বনা দেব? কথা বলো দিদিমণি, তুমি কথা বলো দিদিমণি, কথা বলো। জল এনেছি ম্যানেজার বাবু, জল এনেছি ম্যানেজার বাবু, জল এনেছি। আমি এই দিদিমণির চোখে মুখে ছিটিয়ে দিয়ে বলবো, দিদিমণি তুমি কথা বলো, দিদিমণি আজকের দিনে মাটিতে শুয়ে থাকো। আমি তোকে কথা দিচ্ছি, যেমন করে হোক উপযুক্ত পাত্রের সন্ধান করে আবার আমি তোর বিয়ে দেব রে। সূর্যদের সঙ্গে হ্যাঁ বাবা, হ্যাঁ আমি বিয়ে করবো। আমার
কত কেটে দিলে বিনিময় তাদের কাছে কি বা পেলে এই জীবনে চলার পথে কত কি বাকি বিনিময় তাদের কাছে কি বা পেলে তাই বলে বারে বারে প্লিজ কাকাবু আপনি এবার ভেঙে পড়বেন না। আমি কথা দিচ্ছি আরবিকে সুস্থ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। শুধু চেষ্টা নয় গৌতম, এটা তো পারতেই হবে। অনন্ত এবং আমার বিশ্বাস আলেকুকে আগের পূর্বের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারবি। অনন্ত আমায় তুমি কথা দাও ডাক্তার, তুমি কথা দিলে আমি যে মনে অনেক সাহস পাবো। জীবনে সুস্থ না হলে কর্তা বাবুকে হয়তো বাঁচানো যাবে না। ডাক্তার বাবু দিনরাত শুধু খাওয়া দাওয়া ভুলে এই কর্তা বাবু যে সবসময় চোখের জল ফেলে, ঘুমোতে গিয়ে সারা রাত ওই চেয়ারের উপরে বসে বসে ভাবে আর আমি আমার কিছু হয়নি গো ডাক্তার বাবু। তুই চুপ কর বলেন, তুই চুপ কর। আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি কথা দিলাম যেমন করি হোক ওই আনন্দীকে আমি পূর্বের অবস্থায় ফিরে আনবই। কিন্তু ডক্টর কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে কাকাবাবু, ওই ইন্টারনাল ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আলোদেবী প্রয়োজন মেন্টালি ট্রিটমেন্ট, কিন্তু সেটা এখান থেকে সম্ভব নয়। কেন কেন গৌতম? কারণ এখানে ছড়িয়ে রয়েছে আলোদেবী আর সূর্যবাবুর অসংখ্য প্রেমের স্মৃতি, যা আলোদেবীর মনকে বারবার আঘাত আনছে। তাই আমি চাই কয়েক মাসের মতো আলোদেবীকে আমার ওই পাহাড়ে অবশ্যই বাংলোয় নিয়ে যেতে। কিন্তু কিন্তু ডক্টর আপনি আর আপত্তি করবেন না কাকা বাবু, ওই আলুর দায়িত্ব আপনি এই গৌতমাকে ছেড়ে দিন। এই যখন কথা দিয়েছে আলুকে ঠিক সুস্থ করে তুলবে, আর সেই সঙ্গে আমার অনুমান যদি ঠিক হয় ওই সূর্যকান্ত বাবুর কোনো না কোনো একটা সংবাদ আমি ঠিক খুঁজে বের করবই। এ তুমি কি বলছো অনন্ত? এ তুমি কি বলছো? যে যে মানুষটা আজ বেঁচে নেই তাকে কি না তুমি বেঁচে নেই এই বিশ্বাসটাই তো আপনাদের সঙ্গে আমি একমত নয় কাকা বাবু। তার মানে এই সূর্যকান্ত বাবু যে মারা গেছে ওই লাশটাই হচ্ছে তার প্রমাণ। কিন্তু কিন্তু এই সূর্যকান্ত লাশটা যে আমরা আজও কোথাও খুঁজে পাইনি কাকা বাবু। সকলে বলা বলি করছে ওই সূর্য দাদা বাবুর লাশটা নদীতে ভেসে গেছে। নদীতে ভেসে গেলেও লাশটা কোথাও না কোথাও পাওয়া যেত বলেন না। আর এই লাশটা এখন কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমার অনুমান এই সূর্যকান্ত চৌধুরী এখন বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, আর নয় তো ওই সূর্যকান্ত বাবুকে খুন করে গুম করা হয়েছে। হ্যাঁ খুন। এ তুমি কি বলছো অনন্ত? এ তুমি কি বলছো? না না, এ হতে পারে না। আমার আমার মনে হয় তুমি 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 আমাদের সঙ্গে রহস্য করছো। এই সূর্যকান্ত বাবুর লাশটা না পাওয়ায় আমাদের কাছে বড় রহস্য কাকা বাবু। আর এই পুলিশ ডিপার্টমেন্ট যেখানে রহস্যের গন্ধ পেয়েছে এখানে কোনো না কোনো গোপন তথ্য ঠিক লুকিয়ে আছে। কিন্তু অনন্ত তোর এই অনুমান যদি আলোদেবী জানতে পারে
না না গৌতম না, আমার এই তদন্তের ব্যাপারে আলো তো তুই কিছু জানাস না, তুই তো ডিউটি করে যা আর আমাকে আমার কর্তব্য করতে দে। আমাদের লক্ষ্য যদি স্থির থাকে সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। শ্যামলা গায়ে কাজলা জলি ভরিতে ও শ্যামলা গায়ে কাজলা নীল সায়রে জল ভরিতে জলে কলসি শিবা শিবা করে এই বাবুটার যেমন করে হোক প্রাণটা বাঁচাতেই হবে। সেই মা বলল দেবী এই মরণের হাত থেকে ছিনিয়ে আনি তুই যখন পরদেশি বাবুটাকে আমার বস্তিতে নিয়ে এসেছিস মা, তো প্রাণটুকু বাঁচিয়ে দে মা, তো প্রাণটুকু বাঁচাইয়া দে। বাবু
হে মা বনদেবী, তুই আমার মুখ রেখেছিস রে মা, তুই আমার মুখ রেখেছিস, তুই আমার করলে মা, তুই আমার করলে। কে তোমরা আমার চারিদিকে উল্লাস করছো? তোমরা তোমরা কে? আমরা এই পাহাড়ে বসতি মানুষ বটে। পাহাড়িয়া বস্তি? তোমার দেশটা কোথায় রে বাবু? দেশ আমার পরিচয়। তোর কি নাম রে পরদেশি বাবু? হ্যাঁ, তাই তো। কে আমি? কি আমার পরিচয়? এই কোথা থেকে বা আমি এসেছি? আমার সর্বাঙ্গ ভিজা কেন? নদীর জল, কিন্তু আমার এই বুকের ক্ষত দেখানো হয়তো তোকে মেরে এই নদীতে ভাসায়া যাচ্ছে। আর তুই ভাসতে ভাসতে আমাদের এই বস্তিতে এসে পড়েছিস পরদেশি বাবু। তোমরা চুপ করো, আমায় একটু ভালো করে ভাবতে দাও। কে আমি, কোথা থেকে আমি কেমন করে এসেছি আমি ভাবতে পারছি না। আমার মনে পড়ছে না। হাজার চেষ্টা করেও আমি আমার জীবনের একটা কথাও মনে করতে পারছি না। কিন্তু কেন কেন আমি মনে করতে পারছি না? তোমরা তোমরা তো আমার প্রাণ বাঁচিয়েছো। তোমরা তোমরা বলতে পারবে না আমি কে, কোথা থেকে বা আমি এসেছি? তুই এখন অসুস্থ আছিস রে বাবু, তুই এখন অসুস্থ আছিস। তুই এখন একটু ভালো করে আরাম করবি। চল, আমার মুনিয়া বেঠি তোকে সেবা টেবা করে না একদম সুস্থ করে তুলবে রে। তখন দেখবি তোর সব কথাটা মনে পড়ে যাবে। না, আমি তোমাদের সঙ্গে কোথাও যাবো না। আমি না, তোর তো ঘর না। তোমরা তোমরা চুপ করো, আমায় একটু ভাবতে দাও। তোমরা চুপ করো। অসহ্য যন্ত্রণা, আমার মাথাটা ছেড়ে যাচ্ছে। আমার অবচেতনে মনের ক্যানভাসে আছড়ে পড়ছে অসংখ্য অসংখ্য চিন্তার ঢেউ। আমার এই জীবন মরুর অন্ধকারে খেলা করছে এক গুচ্ছ আমিও। আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। ওগো আকাশ, ওগো শান্ত সবুজ বননী, ওগো পশু পাখির দল, তোমরা তোমরা বলতে পারো আমি কে? কি আমার পরিচয় তোমরা বলতে পারো? পরদেশি বাবুটা সেবা টেবা করার লেগে ওরা তো সবাই আছে বটে। তুই বড় এখন একটা কাজ কর, এই তোর হবো মরটার একটু সেবা কর। শালা এই কদিন আগে পর্যন্ত তুই আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতিস আর বলতিস এ লাল্লু তোকে আমার বড্ড ভালো লাগে, আমার সঙ্গে ঘর পাবি। আমি তোর পিছনে ঘুরঘুর করতাম না, তুই
বসে থাকতো। আর আমি যখন নদী থেকে জল নিয়ে আসতাম তখন তুই আমার পর থাকলে তুই আমায় বলতিস ফুলমণি তুই যেমন সুন্দর তোর নামটাও তেমন ফুলের পাড়া। আর আমার সেই কথাটা শুনে রাগা হয়ে যেতে, স্যার আমি তখন তোয়াকে এমনি করে ধরে নিয়ে বলতো, ফুলমণি তুহার মতো সুন্দর ফুলের পাশে আমার মতো ভ্রমণ জায়গা পাবে নাই। সেদিন তুই আমার কথাটা জবাব না দিলে আমি ঠিক বুঝে গেছিলাম রে ফুলমণি, এই লালুকে তুই ফেরাই দিলাম, এই লালুকে তুই ভালোবাসিস ভালোবাসিস ভালোবাসিস। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাই যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাই যাই, তোরে সে নামরে কথা কানা আগুন বলে একসাথে, তোরে সে নামরে কথা কানা আগুন বলে একসাথে, পূর্ণিমা রাতে চল পলাই যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাই যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাই যাই। লালু লালু আমি জানি রে লালু, আমি জানি আমি তোহার পাড়া কেমন চিৎকার করে বলতে না পারলেও আমি তো তোকে ভীষণ ভালোবাসি, তাই তো আমি মনে মনে বলি ओ लाल पट्टी वाले तेरे नाम तो बता, ओ लाल पट्टी वाले तेरे नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओ शक्ल वाले तेरे नाम तो बता, ओ लाल पट्टी वाले तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। কে তুই কে বটে? যদি বলি তোর মনের মানুষ, হুঁশিয়ার একদম বাজে কথা বলবি, আমি বলে দিচ্ছি তাহলে খুব খারাপ হয়ে যাবে। এই শালা বেশি রোগ দেখাবি না। আমার মতো শহরের মানুষ যে তোর মতো একটা গেয়ে মেয়ের মনের মানুষ হতে চেয়েছে তা তো 14 পুরুষের ভাগ্য ভালো। তাহলে শোনে শহরের বাদর বাঁদর? শহরের বাদরকে আদর করার লেগে আমি মোড়া ঝাঁটা রেডি করে গেছি। চুপ! জানিস আমি তোর কি করতে পারি? হুঁশিয়ার আরেকটা বাজে কথা বললে আমি কিন্তু লোক নামে বলে দিলাম। তার আগে সারা তোকে তুলে নিয়ে গিয়ে ওই শহরে আমি চালান করবো। কবে রে নাম্বার गुलाबिया के मैं तेरे देखी शराबी ये दिल हो गया, संभलना मुश्किल ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। गुलाबिया के मैं तेरे देखी शराबी ये दिल हो गया, संभलना मुश्किल ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। কে কে বটে তুই? 10 বছর আগে সেই মগনকে তুই চিনতে পারলি না ফুলমণি? কোন তুই মগন বটে? আরে আরে শহর থেকে তো তুই একদম বাবু হয়ে গেছিস বটে। আরে শহরে গেলেও তোকে আমি এতটুকু ভুলতে পারিনি, অথচ তুই আমায় চিনতেই পারলি না। আমি তোর মনে পড়ে রে ফুলমণি সেই ছোট্টবেলার পুতুল খেলার কথা? খেলা ঘরে বলবো সেজে আমরা ধুলো বালি দিয়ে সাজাতাম মাটির খেলাঘর, আর সেই মাটির খেলাঘরের মাঝে আমি মাটির সিঁদুর তোর স্মৃতিতে পড়িয়ে বলেছিলাম আজ থেকে তুই হলি আমার খেলাঘরের বউ। সেসব কথা তোর এখনো মনে আছে বটে? আরে কেন মনে থাকবে না পাগলি? চাকরি করতে গিয়ে ওই 10 বছর শহরে থাকলেও সেই জীবন নিয়ে পুতুল খেলা কি কখনো বলা যায়? তাই তো আমি আমার সেই খেলাঘরের বউকে আমার সত্যিকারের
বউ থাকে নিয়ে যেতে বল ফুলমণি বল, তুই তোর সেই খেলা ঘরের বরকে তুই ভুলে যাসনি তো? আমি জানি না রে বকুল, আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। ফুলমণি ফুলমণি রে, তুই মুখে না বললেও তোর মনের কথা আমি ঠিকই বুঝে নিয়েছি। তুই তোর সেই খেলা ঘরের বর মগনকে আজও ভুলিসনি আর ভুলতে পারিসনি। কিন্তু তুই আমাকে একবারে ভুলে গেছিস রে দোষ। আরে লালু, আমার দোস্ত। এতদিন কোথায় ছিলি রে দোষ? আমার কথাটা কি তোর একবার বলে পড়ে লাই? মনে না পড়লে কি 10 বছর পরেও আবার আমি এখানে ফিরে আসতাম। সে আমাদের ছেড়ে আর কোথায় যায় না রে দোষ, আর কোথায় যাস না? তা বললে কি হয়, আমি যে শহরে চাকরি নিয়েছি, তবে হ্যাঁ তোদের সঙ্গে পুরো আমি 1 মাস থাকবো। আর এই 1 মাস আমরা দারুণ দারুণ আনন্দ করবো। আরে শহরে থেকে তুই তো দেখছি একেবারে বাবু হয়ে গেছি রে। এই বাবু পড়া কথা বলছিস? তা হ্যাঁ রে, তুই বিয়ে দিয়ে করেছিস বটে? ধুর বোকা, আমি বিয়ে করবো আর তুই জানতে পারবি না? এই, তবে হ্যাঁ খুব শীঘ্রই আমি বিয়ে করবো। এই পাত্রী কি ঠিক হয়ে গেছে নাকি? ঠিক নয় রে দোস্ত, শুধু ঠিক নয়, সেই 10 বছর আগে পুতুল খেলার ছলে আমাদের বিয়েটাও হয়ে গেছে। এ কোথায় না দোষ, কোথায়? এই বস্তিতে। এই বস্তিতে? আরে এই বস্তিতে আছে তোর খেলা করে বউ, অথচ আমি কিছু জানি না। এ বল না রে, বল কে তোর সেই খেলা করে বউ বটে? এখন বলবো না, তোর সামনে থেকে তুলে নিয়েছে, তোকে একদম অবাক করে দেবো। তবে শোন দোষ, এই মহল্লায় তোর যেমন আছে সে খেলা করে বউ, তেমনি এই মহল্লায় আছে আমার খেলা করে সাথী। সত্যি বলছি রে দোস্ত, তবে বল কে তোর ভালোবাসার মানুষ? এখন নয়, এ তোমার সামনে তাকে নিয়ে এসে তোমাকে একবার আমি উবাক করে দেবো। হ্যাঁ তাহলে আয় এক কাজ করি, কাল বাদ পরশু তুই তোর হবু বউকে নিয়ে ওই পাহাড়ি তোর মাঠে চলে আয়, আর আমি আমার হবু বউকে নিয়ে ওখানেই চলে যাব। তাহলে দুজনের হবু বউয়ের সঙ্গে দুজনেরই দেখা হয়ে যাবে, নাকি বলিস তো? আমার হয়েছে যত জ্বালা, ওই মুখ পোড়া মির্সেকে সেই কোন সকালে বাজারে পাঠাইছি, এখনো দুপুর হতে চললো, এখনো পেরের নাম নেই। আজ আসুক মুখ পোড়া, এই ছাটা যদি ওর পেটে না ভেঙেছি, আমার নাম হেমাই নয়। কোথায় গেলি রে সোনামণি? সোনামণি, খুব তো গলা দিয়ে একেবারে রস ঝরে পড়ছে। বলি আজ বুঝি গাঁজায় দম দিয়ে এসেছিস? বাঁধা বলে
তোকে তোকে একটু কি দিতে দেখলাম রে মা। বলছি রস কত দেখো আমার পাশে এসে বস। আমি হচ্ছি বৌমারা বিধবা। দুজনে ফাঁকা জায়গাটা পূরণ করেছে। গাঁজায় দম দিয়ে তোমার মাত্রা বেড়ে গেছে তাই না? পিরিত খুব বেড়ে গেছে। এই ঝাঁটা পেটা করে না তোমার পিরিত একেবারে বের করে দেবো। এই বল বল বাজার কোথায় বল? তোকে যে আমি টাকা আর ফর্দ দিলাম তার বাজার কোথায় বল? বলছি বাবা বলছি, বল। বাজারে তো যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম কি দেখলি? রাস্তার উপরে দুটো কুকুর সারা পেছনে পেছনে লড়াই করছে। লড়াই করছে। হ্যাঁ, পেছনে পেছনে লড়াই। সারা যতই তাড়াবার চেষ্টা করি ততই সারা রাস্তা ঘিরে ঘিরে কিছুতেই রাস্তা ছাড়ে না। ওই পুকুরে ভয়ে ওই রাস্তায় না গিয়ে আমি বুকে একটু সাহস শান্তে আমি সারা কাঁদায় দম দিয়ে ফেললাম। সে কি? সবে মাত্র দুটা তিনটা দিয়ে সারা নিশাটা একটু একটু পাকতে শুরু করেছে। সারা হঠাৎ থেকে কাঁদা বুঝছে কাছে না আছে নাকে ছোবড়া না আছে অন্য কিছু। তখন এই বাজার করা নোটগুলোকে ডলার মতো পাকিয়ে ধরে কাছে আগুন ধরে গাঁদা টান টেনে হারামজাদা! হ্যাঁ, তুই ওই নারকল চোবড়া মনে করে টাকাটাকে গাঁজায় দম দিয়ে এলি? তার থেকে হয়েছে তার থেকে হয়েছে নেশার মুখে থাকলে আমার কাছে নাকে ছোড়া আর লোকের তারা দুই সমান। আর দুটো জিনিস সমান কি মনে হয় জানি? কি মনে হয়? এই নিজের বউ আর পরের বউ। কেবা পেতে মজিল কিবা হারি কিবা এটা তো সর্বনাশ! এখন আমি কি করি? দাদাবাবু যে টাকাটা দিয়েছিল ভালো ভালো বাজার করতে, ওই নতুন দিদিমণিকে খাওয়ানোর জন্য ভালো ভালো জিনিস কিনে নতুন দিদিমণিকে খাওয়ালে ওনার মাথাও ভালো থাকবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এখন এখন যে আমি কি করি? ভালো না ছাই, এখানে থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। অমন কথা বলে না দিদিমণি, অমন কথা বলে না। তোমার ভালোর জন্যই তো ডাক্তারবাবু এখানে তোমাকে নিয়ে এসেছে। তোমাকে ডাক্তারবাবুর হয়ে কথা বলতে হবে না। আমি আজই বাড়ি ফিরে যাব। আজই? হ্যাঁ আজই, এক্ষুনি। কিন্তু ডাক্তারবাবু যে বললো না, তোমাদের ডাক্তারবাবুকে আর আমার প্রয়োজন নেই। দিদিমণি, তোমরা কি ভেবেছো সবাই মিলে? আমি কি ছোট্ট বাচ্চা মেয়ে যে আমাকে পাহাড় নদী ঝর্ণা এসব দেখিয়ে ভুলিয়ে রাখবে, আমার অতীতটাকে ভুলিয়ে দেবে? অতীতকে কখনো ঘুম পাড়িয়ে রাখা যায় না আলো দেবী। আর অতীতের স্মৃতি হলো জীবনের সবচেয়ে মূল্যবান সঞ্চয়। আর অতীতের স্মৃতি হলো বাঁচার প্রেরণা। দিদিমণি আমার কথা একদম শুনছে না ডাক্তারবাবু। আজ এক্ষুনি উনি বাড়ি ফিরে যেতে চান। তুমি ভেতরে যাও হেমা, তোমার দিদিমণি যদি সত্যি বাড়ি যেতে চান আমি নিজে ওনাকে বাড়ি পৌঁছে দেবো। তাই যাচ্ছি ডাক্তারবাবু, তাই যাচ্ছি। তবে দিদিমণির সঙ্গে একটু মাথা ঠান্ডা করে কথা বলবেন। কথায় আছে, মিষ্টি কথায় একটি বাড়ির মানুষ বস আর তুষ্ট বচনে বিশ্ব বস। আচ্ছা আলো দেবী, সত্যি কি আপনি বাড়ি ফিরে যেতে চান? হ্যাঁ। বেশ, আপনার যখন ইচ্ছে তখন তাই হবে। তবে তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বলুন। আপনি তো অবিবাহিতা। হ্যাঁ। তাহলে আপনার এই বেশ কেন? ওটা আমার রুচি। রুচি নয় আলো দেবী, যদি বলি এটা আপনার যে গৌতম বাবু, আমি জানি আলো দেবী, আমি জানি আপনার অতীত জীবনের সমস্ত ঘটনাই আমি জানি। কি জানেন আপনি? আপনারা সূর্যর ভালোবাসার কথা, আপনার জন্মদিন রাত্রে
যেদিন আপনাদের বিয়ের ফাইনাল ডেট ডিক্লেয়ারের কথা, আর সেই দিনই সূর্যবাবুর অ্যাক্সিডেন্ট। মনে করুন সূর্যবাবু বেঁচে আছেন। কি বললেন? বেঁচে আছে আপনাদের স্বর্গীয় ভালোবাসা। আপনি কি পারেন না অন্য কারোর মনে আর একটা ভালোবাসা জন্ম দিতে? আপনি কি পারেন না অন্য কারোর হৃদয়ে আর একটা সূর্যকে খুঁজতে? গৌতম বাবু, আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আমি আর সহ্য করতে। প্লিজ প্লিজ সালদেবী, মনে করুন জীবনের গতিপথ একটা নদীর মতো। সেই নদী চলার পথে যদি অসংখ্য বাধা বিঘ্ন মাথা উঁচু করে দাঁড়ায়, নদী কি মাঝপথে তার গতিপথ বন্ধ করে দেয় আলোদেবী? গৌতম বাবু, আপনার জীবন নদীকে মাঝপথে না থামিয়ে আপনি নতুন গতিপথ সৃষ্টি করে এগিয়ে চলুন ওই খুশির মোহনায়। দেখবেন পুরনো অতীতের স্মৃতিকে ছাপিয়ে আবার নতুন জীবনের স্মৃতি আপনার মনকে হয়তো আরো সুন্দর করে সাজিয়ে দেবে। প্রকৃত ভালোবাসা শুধু একজনের সঙ্গেই হয় গৌতম বাবু। মিথ্যে সুখের আশায় অন্য আরেকজনের সাথে ভালোবাসার লুকোচুরি খেলা, নোংরামো ছাড়া আর কিচ্ছু নয়। ওটা আপনার ভুল ধারণা আলোদেবী। ভুল বা ঠিক, আপনি সেটা কতটুকু বোঝেন? ভালোবাসা কি জিনিস তা আপনি কি জানেন? কখনো কোনোদিন আপনি কি কাউকে ভালোবেসেছেন? ভালোবাসা গৌতম বাবু, আলোদেবী, আগুনে অর্ধ দগ্ধ কোনো এক প্রাচীন বৃক্ষকে যদি প্রশ্ন করা হয়, হে বৃক্ষ, তুমি তুমি কি প্রখর সূর্যের তাপে মানে বোঝো? বৃক্ষ কি উত্তর দিবে তা আপনি বলতে পারেন আলোদেবী? আমি গৌতম বাবু, পারলেন না তো পারবেন কি করে? আপনারা আপনারা ভালোবাসার মর্ম বোঝেন, ভালোবাসতে পারেন, কিন্তু ভালোবাসা যে কি তা তা আপনি জানেন না নিজের অজান্তে ওর পুরনো ক্ষতটাকে যে তুমি আঘাত দিয়েছো, সেই আঘাতটুকু ওকে সামলে নিতে দাও। মনের কথা। হ্যাঁ মা, হ্যাঁ। বাইরে থেকে দেখে ওকে তোমরা যতই সহজ সরল স্বাভাবিক ভাবো না কেন, আমি তো জানি ওর সহজ সরল হৃদয়টা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। কাকা বাবু, আপনি কি বলছেন কাকা বাবু? জানো না, জানো, গৌতম তোমার মতো একটি মেয়েকে ভালোবাসতো, কোনো কারণে তাদের ভালোবাসা সার্থক হয়নি। মেয়েটি অন্য কোথায় বিয়ে হয়ে যায়। তারপর সব ছেড়ে ছুড়ে আমার পাহাড়ি বাংলায় চলে আসে। কাকা বাবু, আজ প্রায় 3 বছর ধরে ওকে অনেক বুঝিয়েছি মা, কিন্তু কোনো মতে ও বিয়ে করতে রাজি হয়নি। তুমি পারবে না, তুমি ওকে বিয়ে করতে রাজি করতে পারবে? তা না হলে ওর মূল্যবান জীবনটা যে শেষ হয়ে যাবে। আমি জানি গৌতম তোমাকে চিকিৎসা পাতে তোমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু সে নিজেই একটা রোগী। সে কেমন করে তোমার মতো রোগীকে চিকিৎসা করবে মা? জানো বা জানো, আমার গৌতমটা চির দুঃখী রয়ে গেল। সেই ছোট্টবেলায় ওর বাবা মা একসঙ্গে মারা যায়। ওর সমস্ত দায়িত্ব আমি নিলাম। তার মানে আপনি কি তাহলে গৌতম বাবুকে? আমি যতই আদর যত্ন দিয়ে মানুষ করি না কেন, বাবা মায়ের স্নেহ মমতা কি কখনো দেওয়া চাই মা? তুমি বলো মা, তুমি বলো। আপনি বুঝি গৌতম বাবুকে মানুষ করেছেন?
হ্যাঁ মা, হ্যাঁ। ওকে আমি আমার মনের মতো করে মানুষ করেছি। আমি নিজের সংসার পর্যন্ত করিনি, যাতে অন্য কেউ এসে আমাদের সম্পর্কের মাঝে বিচ্ছেদ। কাকা বাবু, সবই ঠিকঠাক চলছিল মা। জানো কি? ওকে আমার মনের মতো করে মানুষ করার জন্য, কিন্তু কোথায় হঠাৎ একটা কি হয়ে গেল, আমার সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেল। আমি তোর কাকা, জন্ম না দিলেও ওকে যে আমি নিজের ছেলের মতো করে মানুষ করেছি, নিজের ছেলের মতো করে মানুষ করেছি। আর তাই তো ওকে নিজেকে শেষ করতে দেয়া দেখি আমি যে কিছুতেই ঠিক থাকতে পারছি না রে। কাকা বাবু, আপনি একটু শান্ত হন কাকা বাবু, শান্ত হন। তুমি আমায় কথা দাও মা,